বিরোধিতা ও বিতর্কের পর মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই পাশ হলো কর ও ব্যয় বিল। ধন্যবাদ জানালেন ট্রাম্প। প্রেসিডেন্টের বড় জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গাজার স্কুল, শরণার্থী ক্যাম্প ও খাদ্য কেন্দ্র টার্গেট করে ইসরায়েলি হামলা। একদিনে নিহত 118 ফিলিস্তিনি। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে খান ইউনিস প্রায় জনশূন্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়ছে। হামলায় নৌবাহিনীর উপপ্রধান সহ 10 রুশ সেনা নিহত। কিয়েভে পাল্টা আক্রমণে 47 জনের প্রাণহানি। আবারও ট্রাম্প পুতিন ফোনালাপ। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে চায় মস্কো। এবং ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্ক। 2 জনের মৃত্যু। গ্রিসেও নিয়ন্ত্রণের বাইরে আগুন। এথেন্সে ক্ষতিগ্রস্ত শত শত বাড়িঘর। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। তীব্র বিরোধিতা ও বিতর্কের মধ্যে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক কর ও ব্যয় বিল। মাত্র 4 ভোটের ব্যবধানে বিগ বিউটিফুল বিলটি পাশ হয়েছে। এ ঘটনাকে প্রেসিডেন্টের বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। Wish to change a vote. No. 29 ঘন্টার রাজনৈতিক যুদ্ধের পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে 218-214 ভোটে পাশ হয়েছে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। The yeas are 218, the nays are 214. The motion is adopted. এই বিল পাশের মাধ্যমে ট্রাম্প পূরণ করলেন তার 4 জুলাইয়ের নির্ধারিত সময়সীমা, যা ছিল তার অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু। এই বিলের মধ্য দিয়ে কর হ্রাস পাচ্ছে উচ্চ আয়ের আমেরিকানদের জন্য। ওভারটাইম ও বকশিস আয়ের ওপর কর তুলে নিচ্ছে সরকার। একই সঙ্গে বিলটি বলছে এটি মধ্যবিত্তের জন্য ঐতিহাসিক স্বস্তি, কিন্তু বাস্তবে বিলটি প্রায় $3.3 ট্রিলিয়ন যোগ করবে জাতীয় ঋণে। অন্যদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন মেডিকেইড ও সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে বড় ধরনের কাটছাঁট করা হচ্ছে, যার ফলে প্রায় 1,20,00,000 মার্কিনি হারাতে পারেন তাদের স্বাস্থ্যসেবার সুবিধা। বিলটি ঘিরে বিরোধী ডেমোক্র্যাটদের তীব্র প্রতিরোধের মুখে সবচেয়ে নজরকাড়া ঘটনা ছিল দলটির নেতা হাকিম জেফ্রিজের ইতিহাস গড়া 8 ঘন্টা 37 মিনিটের দীর্ঘ বক্তৃতা, যা বিলের ভোট দেরি করাতে এবং প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে রেকর্ড করে। বক্তব্যে জেফ্রিজ বলেন, শুধু 4 জন রিপাবলিকান সাহস করে না বললেই আটকে যেত বিলটি। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ও স্পিকার মাইক জনসনের চাপ এবং দর কষাকষিতে রিপাবলিকানদের বিদ্রোহী কণ্ঠরাও নরম হন। বিল পাশের আগ মুহূর্তে জনসন বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে শক্তিশালী ও সমৃদ্ধ করবে। ওয়েটার, হেয়ার স্টাইলিস্ট, বেলহোপ সবারই পরিশ্রমের টাকা এখন পুরোটা রাখতে পারবেন। তবে বিলটি ঘিরে উদ্বেগ থেমে নেই। আইএমএফ জানিয়েছে এই বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানোর পরামর্শের পুরো বিপরীত। অন্যদিকে অভিবাসী অধিকার কর্মীদের আশঙ্কা, এই বিলের অর্থেই আরও হাজার হাজার অভিবাসীকে আটক ও বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ট্রাম্প প্রশাসন। কাস্টডি সেন্টার তৈরিতে বিলটিতে বরাদ্দ রাখা হয়েছে $45 বিলিয়ন, $30 বিলিয়ন আইসিই এজেন্ট নিয়োগে এবং $46 বিলিয়ন দেয়াল নির্মাণে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজার খান ইউনিস থেকে 83.5% মানুষকে জোরপূর্বক সরিয়েছে ইসরায়েল। এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। অব্যাহত আছে স্কুল, শরণার্থী ক্যাম্প, খাদ্য কেন্দ্রে হামলা। এতে গেল একদিনে নিহত হয়েছেন 118 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 581 জন। অন্যদিকে মানবিক সহায়তার নামে গণহত্যা চালানোর অভিযোগে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করছে যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলো। গাজায় মানবিক বিপর্যয় চরমে। আল জাজিরার স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, গত মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক আদেশে খান ইউনিস শহরের 83.5% এলাকা থেকে জোর করে সরানো হয়েছে ফিলিস্তিনিদের। সেখানেই চলছে অব্যাহত বোমা হামলা, যার অন্যতম লক্ষ্য হচ্ছে আশ্রয় কেন্দ্র ও খাদ্য বিতরণ কেন্দ্র।
এর মধ্যেই বুরেজ শরণার্থী শিবির, গাজার তুফা, মধ্য গাজার দেইরাল বালাহ ছাড়াও বিভিন্ন স্কুল ও খাদ্য সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। পশ্চিম তীরেও জারি আছে নেতানিয়াহু বাহিনীর নিপীড়ন। নূর শামস শরণার্থী শিবিরের কাছে গুলিতে প্রাণও গেছে ফিলিস্তিনিদের। পশ্চিম তীরে এ পর্যন্ত 1000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা, যাদের মধ্যে রয়েছে শতাধিক শিশু ও নারী। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর দেশটির মুসলিম সংগঠন CAIR। তারা বলছে, উপত্যকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নামে মার্কিন সাহায্য সংস্থা মানবিক সহায়তার আড়ালে নির্বিচারে গুলি চালাচ্ছে খাদ্যের জন্য অপেক্ষমান নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর। সংগঠনটি ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়েছে GHF এর সঙ্গে সম্পর্ক ছিন্ন ও জড়িতদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা চালু করার। অন্যদিকে শান্তি আলোচনার সম্ভাব্য নতুন রূপ নিয়ে চলছে বিতর্ক। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূত জানিয়েছেন, হামাসের গাজায় আর কোনো ভবিষ্যৎ নেই। যদিও হামাস বলছে যুদ্ধবিরতি চায় ঠিকই, তবে চূড়ান্ত লক্ষ্য ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও সেই দাবি মানছেন না, বরং তিনি সম্প্রতি নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সব বন্দীকে ফিরিয়ে আনা হবে, এমনকি যুদ্ধ চলবে যতদিন প্রয়োজন বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছেলে। এ বিষয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদপত্র ক্যালকালিস্ট। তাদের অভিযোগ, সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রেখে সরকারের কাছে কম কর পরিশোধ করেছেন আভনার নেতানিয়াহু। তবে আভনারের দাবি, নিজের আইডি কার্ড, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের নাম পরিবর্তন করে একটি প্যাকেজ ডিলে অ্যাপার্টমেন্টটি ক্রয় করেন তিনি। গাজায় যুদ্ধ অপরাধ এবং গণহত্যার অভিযোগে তীব্র চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। এই সংঘাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,00,000। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো গণহত্যার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারের দাবি তুলেছে। এরই মধ্যে যুক্তরাজ্যে বিভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনের নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, 2022 সালে 5 লাখ ইউরোরও বেশি মূল্য দিয়ে অক্সফোর্ডে অ্যাপার্টমেন্টটি কেনেন নেতানিয়াহুর ছোট ছেলে, কিন্তু এর জন্য ইসরায়েলি কর কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয়নি তাকে। ইসরায়েলি আইনে বিদেশি স্থাবর সম্পত্তি থাকলে নির্ধারিত হারে কর পরিশোধ করতে হয়, কিন্তু ক্যালকালিস্টের অভিযোগ, আভনের নেতানিয়াহুর সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রেখে সরকারের কাছে কম কর পরিশোধ করেছেন। এই ক্রয়টি এমন এক সময় হয়েছিল যখন যুক্তরাজ্যের অর্থনৈতিক অস্থিরতা চলছিল। এ বিষয়ে আভনের বলেন, তিনি ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার আইডি কার্ডের নাম পরিবর্তন করেছেন। তারপর তার পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন হয়েছে। এটি একটি প্যাকেজ ডিল। ইসরায়েল এবং ব্রিটেনের কর কর্তৃপক্ষের যা যা প্রয়োজন ছিল সে সবকিছু দেয়া হয় বলেও জানান তিনি। ক্যালকালিস্টের এই প্রতিবেদনটি অনলাইনে প্রকাশিত হওয়ার 2 ঘন্টার মধ্যে ইসরায়েলি সামরিক সেন্সর এটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। নেতানিয়াহু পরিবারের সদস্যদের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে স্বচ্ছতা ও অর্থনৈতিক দায়বদ্ধতা নিয়ে তাদের কর্মকাণ্ড একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। গণমাধ্যম এবিসি নিউজকে বিশেষজ্ঞরা জানান, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে তেহরান। এর মধ্যেই পরমাণু অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে আসতে পারে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে পেন্টাগনের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে। গেল মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতানজে থাকা পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর বুধবার IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এ কারণেই জাতিসংঘের পর্যবেক্ষকরা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন না।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টিকে বিপজ্জনক আখ্যা দিয়েছেন। অনেকে আশঙ্কা করছেন এই সুযোগে ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিতে পারে। আরও শঙ্কার বিষয়, পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তি থেকেও সরে আসবে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এনপিটিতে সদস্য থাকা না থাকার বিষয়টি তারা এখন পর্যালোচনা করছে। ইরানের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ইরানের সামনে এখনো শান্তিপূর্ণ সমঝোতার সুযোগ আছে, কিন্তু তারা উল্টো পথে হাঁটছে। আইএই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা ছাড়া ইরানের কাছে বিকল্প কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি। ওয়াশিংটনের পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশ ইরানের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে। এদিকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। 3টি পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে ষষ্ঠবারের মতো ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্ট। হোয়াইট হাউস চাইছে যুদ্ধ থামাতে, কিন্তু মস্কোর দাবি শুধুমাত্র কিয়েভের সঙ্গে আলোচনা করেই যুদ্ধ বন্ধ সম্ভব। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের হামলায় প্রাণ গেছে নৌবাহিনীর উপপ্রধান সহ 10 সেনার। কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, এতে নিহত হয়েছেন অন্তত 47 জন। কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের হামলার উদ্দেশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করা এবং বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো। এমনকি রুশ সেনারা সুমি সীমান্তে অন্তত 7 কিলোমিটার ঢুকে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর আগে ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুটকভ সহ আরও বেশ কয়েকজন সেনা। এই পরিস্থিতিতে ইউক্রেন আবারও দাবি জানায় তাদের দ্রুত ন্যাটো সদস্য পদ দেয়া হোক। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নিজের অবস্থান থেকে এক চুলো সরছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1 ঘন্টার ফোনালাপে পুতিন বলেন, রাশিয়া পিছিয়ে যাবে না, যুদ্ধের মূল কারণগুলো দূর করাই হবে মস্কোর লক্ষ্য। পুতিন রাজনৈতিক সমাধানে প্রস্তুতির কথা বললেও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো শান্তি আলোচনা কেবল কিয়েভ ও মস্কোর মধ্যেই হতে হবে। পুতিনের এমন অবস্থানে স্পষ্ট 3পক্ষীয় কোনো আলোচনায় রাজি নয় রাশিয়া। এই ফোনালাপ এমন এক সময়ে যখন পেন্টাগন ঘোষণা করেছে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত থাকবে। ট্রাম্প এ নিয়ে ফোনে কিছু না বললে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর প্রতিবাদে কিয়েভে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন। সতর্ক করে বলেন, এই দেরি রাশিয়াকেই বাড়তি সুযোগ দেবে। একের পর এক ধাক্কা সত্ত্বেও প্রতিরোধ জারি রাখতে চায় ইউক্রেন। ডেনমার্ক সফরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর না করে ইউরোপের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে হবে। ইতোমধ্যেই ড্রোন তৈরিতে একটি মার্কিন কোম্পানির সঙ্গে বড় চুক্তি হয়েছে বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। অবশেষে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়েছে, ইসলামিক আমিরাত সরকার এখন বাস্তবতা। এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। খোরাসান প্রদেশ আইকেএসপির বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়া আফগানিস্তানকে এখন রুশ গ্যাসের দক্ষিণ এশিয়ার ট্রানজিট হাবে রূপান্তর করতে চায় মস্কো। দীর্ঘ 4 বছর পর আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। বৃহস্পতিবার তালেবান সরকারের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়ে দিল, তারা আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বীকৃতি 2 দেশের মধ্যে উৎপাদনশীল সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে বলেছেন সাহসী পদক্ষেপ, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 2025 সালের এপ্রিলেই সুপ্রিম কোর্টের আদেশে তালেবানকে সন্ত্রাসী সংগঠন তালিকা থেকে সরিয়ে দিয়েছিল মস্কো। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, তালেবান এখন বাস্তবতা, তাদের সঙ্গে আদর্শের নয় বাস্তব নীতির ভিত্তিতে সম্পর্ক গড়তে হবে। এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইকেএসপি এর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এখন চায় তালেবান শাসিত আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে।
কিন্তু পশ্চিমা বিশ্ব এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র জমা রেখেছে আফগান কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলার, আরোপ করেছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকেও কার্যত বিচ্ছিন্ন আফগানিস্তান। নাদিম মারজান, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে জ্বলছে গ্রিস ও তুরস্ক। গ্রিসের ক্রিট দ্বীপ থেকে শুরু করে এথেন্স পর্যন্ত আগুনের কবলে শত শত বাড়িঘর। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 5,000 বাসিন্দাকে। এদিকে তুরস্কের সিজামে ও আন্তালিয়া শহরেও নিয়ন্ত্রণের বাইরে দাবানল। 2 জনের মৃত্যু হয়েছে এরই মধ্যে। সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের ইয়েরাপেত্রা শহরের আশপাশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকেই লড়ছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে নামানো হয় হেলিকপ্টারও। তীব্র বাতাসে ছড়িয়ে পড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বনভূমি ও জলপাই বাগান। হোটেল ও বাড়িঘরের আশপাশেও পৌঁছে গেছে আগুন। 200-র বেশি ফায়ার ফাইটার, 46টি ইঞ্জিন ও একাধিক হেলিকপ্টার নিয়োজিত থাকলেও 5,000-এর বেশি বাসিন্দা ও পর্যটককে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ আশ্রয়ে। রাজধানী এথেন্সের উপকণ্ঠ পিকেরমিতেও বৃহস্পতিবার নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে। ভয়াবহ পরিস্থিতিতে 3টি আবাসিক এলাকায় জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। প্রচণ্ড তাপদাহ, শুষ্কতা ও ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। বিমানবন্দর ও রাফিনা বন্দরের কাছাকাছি এলাকায় আগুনে দেখা দিয়েছে নতুন আশঙ্কা। তবে শুধু গ্রিস নয়, পাশের তুরস্কও জ্বলছে দাবানলে। সিজমে উপকূলে বৃহস্পতিবারও ছড়িয়ে পড়ে আগুন। পাহাড় জুড়ে সাদা ধোঁয়া, বাতাসে ছড়িয়ে পড়েছে পোড়া গাছের গন্ধ। প্রায় 50,000 মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে এরই মধ্যে। দক্ষিণাঞ্চলের আন্তালিয়া ও ইস্তাম্বুলের উপকণ্ঠেও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবু পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রতিফলন যেন এই দাবানল। ভূমধ্যসাগরীয় অঞ্চলকে বিজ্ঞানীরা আগেই আখ্যা দিয়েছিলেন ওয়াইল্ড ফায়ার হটস্পট। এবার সেই সতর্কতার বাস্তব রূপ দেখছে গ্রিস ও তুরস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। তীব্র দাবদাহ থেকে সুরক্ষা দিতে ফ্রান্সের প্যারিসে সরকারি বৃদ্ধাশ্রমে বয়স্কদের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ব্যবস্থা করা হয়েছে 2টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ফ্যান এবং এয়ার কন্ডিশনিং ইউনিট। পাশাপাশি সরকারি পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতাল, নার্সিংহোম এবং সামাজিক সেবা সংস্থাগুলোকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। রেকর্ড দাবদাহে পুড়ছে ইউরোপ। গরমে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ফ্রান্স। দাবদাহের কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। তাই শুধু প্যারিস নয়, গোটা ফ্রান্সেই বাড়ানো হয়েছে নজরদারি। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরা। দেশটির রাজধানী প্যারিসের ফুতার্দ হেইন নামের একটি সরকারি বৃদ্ধাশ্রমে থাকা 129 বয়স্ক মানুষের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। তাদের জন্য আলাদা 2টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। যারা বিছানা ছেড়ে উঠতে পারেন না, তাদের কক্ষে রাখা হয়েছে ফ্যান অথবা পোর্টেবল এয়ার কন্ডিশনিং ইউনিট। প্রত্যেককে বেশি করে পানি পান করতে উৎসাহ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রথমে আমি জানালা পুরোপুরি বন্ধ করে দিই, তারপর রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার খুলি। সকালে আবার জানালা বন্ধ করি যেন সূর্যের আলো বা গরম ভেতরে না আসে। এরপর ঘরে থাকার সময় আমি ফ্যান চালিয়ে দিই। ভয়াবহ গরমের হাত থেকে বাঁচাতে বয়স্ক ও অসুস্থদের জন্য ফ্রান্সে সরকারি পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতাল, নার্সিংহোম এবং সামাজিক সেবা সংস্থাগুলোকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ফিনল্যান্ডে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির 3য় বৃহত্তম শহর তাম্পের একটি শপিং সেন্টারের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে পুলিশ। উদ্ধার কাজ শুরু করে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী। ফিনিশ পুলিশ জানায় হামলাকারী একজন পুরুষ, তবে ঘটনাস্থলে আর কোনো হুমকি নেই বলেও জানায় তারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, পুলিশ আসার আগেই পথচারীরা রাস্তায় পড়ে থাকা 2 জন আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের পক্ষ থেকে এখনও হামলাকারীর পরিচয় বা আহতদের অবস্থা বিস্তারিত জানানো হয়নি। হুয়াংয়ান দ্বীপ ঘিরে ফের সামরিক টহলে চীনা সেনাবাহিনী। দক্ষিণ চীন সাগরের এই বিতর্কিত এলাকায় সমুদ্র ও আকাশসীমায় যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার হুয়াংয়ান এবং আশপাশের এলাকায় সামুদ্রিক টহল ও আকাশে টহল চালায় চীনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ থিয়েটার কমান্ড।
টহলের সময় যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের পাশাপাশি আকাশে উড়েছে চীনের যুদ্ধ বিমান। পিএলএ জানিয়েছে এই মহড়া ছিল যুদ্ধ প্রস্তুতির অংশ, যার মাধ্যমে সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা দেয়া হয়েছে। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স সহ একাধিক দেশের সঙ্গে চীনের বিরোধ চললেও পিছু না হটার কথা তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্তত 22 জন। পাহাড়ি রাস্তা, সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বিপর্যয় মোকাবিলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নাকাল হিমাচল প্রদেশের বাসিন্দারা। রাজ্যের মন্ডি, সোলান, শিমলা, কুলু সহ প্রায় 12 জেলায় ঘরবাড়ি, গবাদি পশু ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষ। বন্যা, পাহাড় ধস, বজ্রপাতে এখনো পর্যন্ত অর্ধশতাধিক প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তবে দুর্গম পাহাড়ি রাস্তা আর ভয়াবহ বৃষ্টির কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এই দুর্যোগে ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ 88 লাখ রুপি। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি অবকাঠামো, যার আর্থিক মূল্য প্রায় 283 কোটির বেশি। একাধিক সেতু, রাস্তাঘাট ভেঙে পড়ায় ব্যাহত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপর্যস্ত জনজীবন। বন্যার্তদের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। এদিকে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চীনের হেবেই, তিয়ানজিন ও শানশিতে ভারী বর্ষণ দেখা দিয়েছে। এতে জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। চলমান বৃষ্টিপাতে শানশির বেশিরভাগ অঞ্চল এখন ঝুঁকির মুখে। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 3 দিন প্রবল বর্ষণ, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। লিনফেন, চাংজি ও চিনঝংয়ের মতো পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে। একাধিক নদী উপচে পড়ায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে টু লেট বলে জেরোম পাওয়েলকে কটাক্ষ করেছেন ট্রাম্প। ওই পোস্টে একটি সংবাদ প্রতিবেদন যুক্ত করে জেরোমের বিরুদ্ধে তদন্তের দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, ওয়াশিংটন সদর দফতরের সংস্কার ব্যয় সংক্রান্ত শুনানিতে পাওয়েল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জেরোম পাওয়েলকে ফেডারেল রিজার্ভ প্রধান হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। তবে সুদের হার না কমানোর অভিযোগে পরবর্তীতে তিনি বারবার পাওয়েলের সমালোচনা করেছেন। তবে ট্রাম্পের চাপে তিনি পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাওয়েল। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াতে চলতি বছর 9,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক জনবলের 4%। তবে কোন বিভাগের কর্মীদের ছাঁটাই করা হবে তা জানানো হয়নি। তবে এক্সবক্স ভিডিও গেমিং ইউনিটে কাটছাঁট হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। চলতি বছরে এখন পর্যন্ত 3 দফায় কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগের অংশ হিসেবে এআই মডেল প্রশিক্ষণের ডেটা সেন্টারে $8,000 কোটি ব্যয় করেছে এই প্রযুক্তি জায়ান্ট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 15 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফিলাডেলফিয়া থেকে প্রায় 34 কিলোমিটার দক্ষিণ পূর্বে ক্রস কিস বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জরুরি সেবাদানকারী যানবাহনে নির্বিঘ্নে চলাচলের জন্য আপাতত জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ইস্যু ও সংশোধনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাই কমিশন। বিমানবন্দরে জটিলতা এড়াতে এখন থেকে দূতাবাসেই প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু, নবায়ন ও তথ্য সংশোধনের আহ্বান জানানো হয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত।
পাসপোর্ট প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। দেশে ই পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও এখন তা হাতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় নতুন পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই সমস্যা নিরসনে এখন থেকে দূতাবাসিক কাগজপত্র যাচাই করেই পাসপোর্ট ইস্যু, নবায়ন ও সংশোধন করা যাবে বলে এক নির্দেশনায় জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কেউ যেন দেশে গিয়ে তথ্য পরিবর্তন না করেন, বরং মালদ্বীপে থেকেই দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংশোধনের আবেদন করতে হবে। নয়তো মালদ্বীপে ফেরার সময় বিমানবন্দরে তারা নানান জটিলতায় পড়তে পারেন, এমনকি তাদের দেশেও ফেরত পাঠানো হতে পারে। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারতেছে, এমনকি নাম সংশোধনের যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারতেছি। তারা ভুলগুলা তাহলে এগুলা সংশোধন করে দিতেছে বাংলাদেশ এমবেসি, এর জন্য আমরা অনেক ঝামেলা পড়তে হইতেছে না। এখন আমরা হাই কমিশনের মাধ্যমে আমাদের পাসপোর্টের যে নামদারিগুলো ভুল ছিল ওগুলো আমরা সহজে সমাধান করতে পারতেছি। আমরা যাতে আমাদের হাই কমিশনে আমাদের ভোটার আইডি কার্ডটা সংশোধন করতে পারি, এরকম একটা সুবিধা আমাদেরকে করে দেওয়া হোক। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার জানিয়েছেন, সঠিক কাগজপত্র জমা দিলে দূতাবাস থেকেই সব কাজ করা সম্ভব। এতে বিমানবন্দরের ঝামেলা কমবে। বাংলাদেশে গিয়ে আপনি আপনার কোনো তথ্য পরিবর্তন করবেন না, তাহলে আপনি আসলে এখানে একটি জটিলতার সম্মুখীন হবেন। যদি এমন কেউ থাকেন নতুনভাবে আসছেন বা আগে এখানে ছিলেন, তারা আবার নতুন করে মালদ্বীপে কাজের জন্য আসছেন, সেক্ষেত্রে তাদের যদি পূর্বেই পরিবর্তন করা হয় তাহলে আমরা অনুরোধ করবো আপনারা অবশ্যই আগে হাইকমিশনের সাথে যোগাযোগ করবেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন আরও সহজে ও দ্রুত করার দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। শহরের বর্জ্য থেকে সবুজ মিথানল তৈরি করছে চীন। এই জ্বালানি দিয়ে সাগরের বুক চিরে চলছে বাণিজ্যিক জাহাজ। পরিবেশ বান্ধব সবুজ এই জ্বালানি কমিয়ে আনছে কার্বন নিঃসরণ। 200 টন সবুজ মিথানল 325 টন কার্বন বাতাসে ছড়িয়ে পড়া ঠেকিয়ে দিচ্ছে, যা 19,000 গাছ শোষণ করে থাকে। শহরের বর্জ্য ব্যবহার করে তৈরি করা যায় বায়োগ্যাস, যা থেকে পাওয়া যায় নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বেশ জনপ্রিয় এই প্রক্রিয়া। তবে এবার এসব বর্জ্য কাজে লাগিয়ে ভিন্ন এক রাসায়নিক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীন। নাম সবুজ মিথানল। বিশ্বে প্রথমবারের মতো ডিজেল চালিত কন্টেইনার জাহাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছে এই রাসায়নিক তরল। বর্জ্য পচিয়ে বায়োগ্যাস থেকে এই সবুজ মিথানল তৈরি করেছে চীনের ব্লু কেমিক্যাল লিমিটেড কোম্পানি, যা দিয়ে চলবে কসকো শিপিং ইন্ডাস্ট্রির 366 মিটার লম্বা ও 51 মিটার প্রস্থ বিশাল আকারের জাহাজ, যা ইয়াংপো আমেরিকা রুটে চলাচল করে। আমরা যে সবুজ মিথানল ব্যবহার করেছি তা শহরের রান্নাঘরের বর্জ্য, পশুর গোবর ও অন্যান্য বর্জ্য পচিয়ে উৎপাদিত বায়োগ্যাস থেকে তৈরি। এরপর সেই বায়োগ্যাসকে আরো প্রক্রিয়াজাত করে সবুজ মিথানল বানানো হয়। এটি প্রথমবারের মতো চীনে তৈরি একটি জাহাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। 200 টন সবুজ মিথানল ব্যবহারের ফলে আনুমানিক 325 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস পাবে, যা প্রায় 19,000-এর বেশি গাছ রোপণের সমপরিমাণ কার্বন শোষণের সমান। ফরহাদুর রহমান, সময় সংবাদ। গাড়ি দুর্ঘটনায় মাত্র 28 বছর বয়সে প্রাণ হারালেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতা। স্পেনে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলে মারা যান এই তারকা ফুটবলার আর তার ভাই। মাঠে ও মাঠের বাইরে দারুণ সময় কাটাচ্ছিলেন জোতা। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছেন। শৈশবের বান্ধবীর সঙ্গে কদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও লিভারপুল কর্তৃপক্ষ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গেল 22 জুন। ওয়েডিং ফটোতে ছিল হাস্যোজ্জ্বল চেহারা। 3 সন্তান আর নববধূকে নিয়ে করেছিলেন নতুন ইনিংসের সূচনা। কিন্তু বিয়ের 2 সপ্তাহ না পেরোতেই সব শেষ। স্পেনে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জোতার প্রাণ। বয়স হয়েছিল মাত্র 28 বছর। কদিন আগেই পর্তুগাল ন্যাশনাল টিমের হয়ে ইউএফা নেশনস লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। লিভারপুলের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। এত অর্জনের পর ছুটিতে হোম সিটি পোর্তোয় শৈশবের বান্ধবী রুথ কার্দোসোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। যে ছুটিটা মধুময় হওয়ার কথা সেটাই লিখল উপসংহার।
স্পেনের হাইওয়েতে ব্যক্তিগত গাড়ি ড্রাইভ করছিলেন জতা, সঙ্গে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। পর্তুগাল বর্ডারের নিকটবর্তী জামোরার কাছাকাছি পৌঁছালে হঠাৎ ল্যাম্বরগিনির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় সুপারকারটি, আর তাতে আগুন ধরে যায়। গাড়ি থেকে বের হতে না পারায় ঘটনাস্থলেই মারা যান জতা ও তার ভাই। প্রভিন্সিয়াল জামোরা কাউন্সিল সবার আগে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। তাদের রিপোর্টে গাড়িতে আগুন ধরে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। স্প্যানিশ সিভিল গার্ড জানিয়েছে প্রাথমিক তদন্তে অন্য কোনো বাহনের সঙ্গে সংঘর্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওভার স্পিডিংয়ের কারণে টায়ার ফেটেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ডিয়েগো জতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রোফাইল ও কভার ফটো ব্ল্যাক রেখেছে। শোক প্রকাশ করেছে ক্লাব লিভারপুলও। উলভস থেকে 2020 সালে এই লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন জতা। ইংলিশ জায়ান্টদের হয়ে 182 ম্যাচ খেলেছেন এই ফরওয়ার্ড। 5 বছরে অলরেডদের জার্সিতে প্রিমিয়ার লিগের পাশাপাশি একটি FA কাপ ও 2টি লিগ কাপ শিরোপাও জিতেছেন। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন 49 ম্যাচ। সেলেকাওদের 2টি নেশনস লিগ ট্রফি জয়েরই অন্যতম সেনানী তিনি, কিন্তু এসব এখন কেবলই স্মৃতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিরোধিতা ও বিতর্কের পর মার্কিন কংগ্রেসের 2 কক্ষে পাশ হলো কর ও ব্যয় বিল। ধন্যবাদ জানালেন ট্রাম্প। প্রেসিডেন্টের বড় জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়ছে। হামলায় নৌবাহিনীর উপপ্রধান সহ 10 রুশ সেনা নিহত। কিয়েভে পাল্টা আক্রমণে 47 জনের প্রাণহানি। আবারও ট্রাম্প পুতিন ফোনালাপ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।